নমস্কার, বাংলা সাহিত্য চর্চার গ্রুপে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকে আমরা জীবনানন্দ দাশের লেখা জনপ্রিয় একটি কবিতা সুচেতনা নিয়ে কথা বলবো। জীবনানন্দ দাশের কথা বললেই যে প্রতিনিধি স্থানীয় প্রধান প্রধান যে কয়েকটি কবিতার কথা উঠে আসে, সুচেতনা তাদের মধ্যে অন্যতম। এই সুচেতনা কবিতাটি জীবনানন্দের জনপ্রিয় একটি কাব্যগ্রন্থ বনলতা সেন এই কাব্যের দ্বিতীয় সংস্করণে অন্তর্ভুক্ত হয়েছিল। সালটা ছিল 1359 বঙ্গাব্দ, অর্থাৎ ইংরেজি 1952 খ্রিস্টাব্দ। এখন জীবনানন্দ দাশের সুচেতনা কবিতাটিকে ব্যাখ্যা করতে গেলে একটু জীবনানন্দ দাশ সম্পর্কে আমাদেরকে জানতে হবে যে রবীন্দ্র পরবর্তীকালে যারা রবীন্দ্র প্রভাবকে স্বীকার করেও একটা নতুন ধারার কবিতা লিখতে চেয়েছিলেন, সেই কবিদের মধ্যে জীবনানন্দ দাশ তাঁর মতো করে একটা নতুন একটা সম্ভাবনার ইঙ্গিত তৈরি করেছিলেন। দেশ কাল সম্পর্কে সচেতনতা, প্রখর সমাজ অভিজ্ঞতা এবং সেই সমাজ অভিজ্ঞতা থেকে সেই সমাজ অভিজ্ঞতার অভিঘাত কেমন করে তাঁর বলা যেতে পারে মনোজগতে, তার চিন্তার জগতে যে প্রভাব ফেলে এবং সেই প্রভাবজাত যে চেতনা, তিনি তাকেই রূপ দিচ্ছেন তার কবিতার মধ্যে। ফলে দেশকাল সমাজ সম্পর্ক মানে নিছক রোম্যান্টিক কল্পনা নয়, একটা সময়, একটা সমাজের অভিঘাত থেকেই কিন্তু তার কবিতাগুলোর জন্ম হচ্ছে। তার কবিতার প্রত্যেকটি প্রায় কবিতার মধ্যেই আমরা দেখতে পাবো সময়ের অভিঘাত, একটা প্রখর কাল ও সমাজ সচেতনতা তার কবিতার মধ্যে রয়েছে। এই যে ইতিহাস, কাল, সময় সম্পর্কে সচেতনতা, যা আধুনিক কবিতার একটা অন্যতম বৈশিষ্ট্য, সেটা যেমন তার কবিতার মধ্যে রয়েছে, তেমনি আরও একটি দিক রয়েছে, সেটা হচ্ছে এই বাস্তবতার সঙ্গেই রয়েছে রোম্যান্টিকতা। এবং সেই সূত্র ধরেই জীবনানন্দের কবিতায় আর একটা জগৎ রয়েছে, সেটা হচ্ছে পড়া বাস্তবতার জগৎ, এক মগ্ন চৈতন্যের জগৎ। এবং সেই সূত্রেই বলতে হয়, সেটাকে হয়তো আমরা এত স্পেসিফিকভাবে না চিহ্নিত করে খুব সহজ ভাষায় বলতে পারি যে একটা অনুভবের জগৎ, একটা আত্মবিশ্লেষণের জগৎ। আমরা বাস্তবতাকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা বাস্তবতা যা খুব চোখে দেখা বাইরের বাস্তবতা, দেশ কাল সময় সম্পর্কে যে সচেতনতার কথা বললাম, সেটাকে আমরা বলতে পারি একেবারেই বাহ্য একটা বাস্তবতা। আর একটা হতে পারে যে সেই বাস্তবতা যখন আমাদেরকে ভাবায়, আমাদের অনুভবের জগতে, আমাদের ভেতরের স্তরে, আমাদের অবচেতনে একটা বলা যেতে পারে যে ঘাত প্রতিঘাতগুলো তৈরি করে, সেখান থেকে যে অনুভবগুলো কবিতার মধ্যে রূপায়িত হয়, তাকে আমরা বলবো মগ্ন চৈতন্যের জগৎ, একটা অন্তর্বাস্তবতার জগৎ। বাইরের জগৎ থেকে কখনো কখনো মুখ সরিয়ে আমাদেরকে একটু নিজেদের মধ্যে ডুব দিতে হয়। এই যে নিজেদের মধ্যে ডুব দিতে হয়, আমাদের অনুভবের জগৎ, যে বোধের জগৎ, যে চেতনার জগৎ, সেইটাকে আমরা বলতে পারি এক ধরনের অ্যাবস্ট্রাক্ট রিয়েলিটির জগৎ, যাকে আমরা জীবনানন্দ যেভাবে রেখেছেন তাকে আমাদের পণ্ডিতেরা, সমালোচকেরা বলা যেতে পারে, তারা বলে থাকেন পড়া বাস্তবতার জগৎ, বা বলে থাকেন সুররিয়েলিজম বা পড়া বাস্তবতার একটা জগৎ। এই যে সুররিয়ালিজম বা পড়া বাস্তবতার জগৎ, সেই জগতের মূল কথাটাই হচ্ছে যে আমি যে একটা মানুষ, আমার একটা যে অবচেতন স্তর আছে, আমার যে একটা ভেতরের জগৎ আছে, সেখানেই বাইরের জগতের ঘাত প্রতিঘাতগুলো কীভাবে ইম্প্যাক্ট করছে, একটা প্রভাব ফেলছে, সেই অন্তর্জগৎটাকে যখন তার ঘাত প্রতিঘাত, তার ক্রিয়া প্রতিক্রিয়াগুলোকে যখন আমি যখন সেটাকে কবিতার মধ্যে রূপ দেব, তখন বাইরের জগৎ থেকে মুখ ফিরিয়ে আমি আসলে অন্তর্জগতে ডুব দিলাম। আবার বাইরের জগৎ থেকে মুখ ফিরিয়ে দিলাম এই কথাটা বললেও ভুল হবে, কারণ বাইরের জগৎই আমাকে আমার একটা অস্তিত্ব নিয়ে প্রশ্ন চিহ্ন তৈরি করছে। যে অস্তিত্বের সংকট, এটা তো বাইরের জগতের ঘাত প্রতিঘাতই তৈরি করে। বাইরের জগতই আমাকে ভাবায় যে আমি কে এবং আমি যেভাবে বেঁচে আছি, এই বেঁচে থাকাটা কি যথার্থ বেঁচে থাকা, নাকি জীবনের অন্য কোনো মানে আছে। এই যে জীবন সম্পর্কে একটা শূন্যতার বোধ তৈরি হয়, জীবন সম্পর্কে প্রশ্নচিহ্নগুলো তৈরি হয়, এটা কোথায় তৈরি হয়? ভেতরের জগতে, একটা মগ্ন চৈতন্যের জগতে। সেই জগৎটাকে যখন তিনি রূপ দিচ্ছেন, তখনই আমরা তাকে সুররিয়ালিজম বা পড়া বাস্তবতার জগৎ বলছি। কিন্তু মনে রাখতে হবে যে এটা বাস্তবতা বা বাহ্য যে পাথুরে প্রমাণ, বাস্তব যে ইতিহাস, দেশ, কাল, সময় সম্পর্কে সচেতনতা, তা থেকে কিন্তু বিচ্ছিন্ন নয়। সেখান থেকেই আমরা কিন্তু মুখ সরিয়ে কিছুক্ষণের জন্য অন্তর্জগতে ডুব দিয়ে আমরা আমাদের অস্তিত্বটাকে একবার সন্ধান করবার চেষ্টা করি। ফলে এই যে আধুনিকতার বৈশিষ্ট্য স্বরূপ দেশ, কাল, সমাজ
সম্পর্কে একটা সচেতনতা, এবং অন্যদিকে বলা যেতে পারে মগ্ন চৈতন্যের জগৎ, আমাদের অনুভবের জগৎ, আমাদের বোধের জগৎ, আমাদের চেতনার জগৎকে নিয়ে তাকে সাহিত্যে রূপদান করা। এই যে অন্তর্জগৎ বা আত্মবিশ্লেষণের পথ ধরে নিজেকে জানার যে চেষ্টা, এটা আমাদেরকে আরেকটা ইনার রিয়েলিটির জগৎকে তুলে ধরতে সাহায্য করে বা চিনতে শেখায়। অন্তত জীবনানন্দ দাশ সেইভাবেই বাস্তবতাকে আনেন, একটা বাইরের বাস্তবতা আর একটা হচ্ছে আমাদের ভেতরের মনোজগতের বাস্তবতা। এছাড়া তাঁর কবিতার মধ্যে আমরা দেখব যে এই সূত্রেই বাস্তব আর রোম্যান্টিকতার এক চমৎকার যেন সমন্বয় ঘটেছে, এবং তার কবিতার মধ্যে আমরা দেখতে পাবো নির্জনতাকে তিনি কখনো কখনো পছন্দ করছেন, এই বাস্তব জগতের লোভ লালসা কোলাহল থেকে মুক্তির জন্যই সেটা। এবং এও বলা যেতে পারে তার মধ্যে একটা দোলাচলতা লক্ষ্য করব, এবং এই দোলাচলতাও কেন আসে না, যিনি শুধু দেশকাল সময় সম্পর্কে সচেতন নন, তিনি দেশকাল সময় সম্পর্কে যেমন একদিকে সচেতন, তেমনি সেই দেশকালের প্রেক্ষাপটে দাঁড়িয়ে যখন আত্মবিশ্লেষণের পথে হাঁটেন, তখন আত্মস্বরূপ বা আইডেন্টিটি যে একটা ক্রাইসিস তৈরি হয়, সেটাকে বুঝতে পারা, এই অন্বেষণ তো মানুষের মধ্যে দোলাচলতা আনবেই। আমি কোন পরিবেশের মধ্যে আছি এবং কোনটা আমার কাঙ্ক্ষিত, এই দুয়ের মধ্যে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব থেকে যারাই আত্মবিশ্লেষণী হবেন, যারাই একটা অস্তিত্বের সদর্থক চেতনার পথে হাঁটতে চাইবেন, একটা সদর্থক জীবনের সন্ধান যিনি করবেন, তার মধ্যে দোলাচলতা থাকবেই। এই দোলাচলতা আসলে আত্মবিশ্লেষণেরই একটা পথ বলা যেতে পারে, কারণ নিজেকে সন্ধান করতে গেলে আমার বর্তমান সময় সম্পর্কে একটা কোথাও প্রশ্নচিহ্ন তৈরি হবে যে এই বেঁচে থাকাটা যথার্থ কিনা, এই সমাজ সভ্যতার অগ্রগতি, এই নাগরিক তিলোত্তমা কলকাতার বেড়ে ওঠা, এটাই কি যথার্থ সময়? এইটাই কি আমরা চাই? আমরা কি মানব সমাজ চাই, নাকি সভ্যতা চাই, নাগরিক সভ্যতার কোলাহলকে চাই? ফলে এই প্রশ্নচিহ্নগুলোর পথ ধরেই যখন একজন মানুষকে, একজন কবিকে তার চেতনার জগৎকে সন্ধান করতে হয়, তার আইডেন্টিটিকে সন্ধান করতে হয়, সেখানে দোলাচলতা তো থাকবেই। দোলাচলতার পথ ধরেই সেই পথে, সেই লক্ষ্যে আমাদেরকে পৌঁছতে হয়। এগুলো হলো জীবনানন্দ দাশ সম্পর্কিত খুব সাধারণ কথা। এবার আমরা বলবো যে সুচেতনা কবিতাটির মধ্যে তাহলে কোন দিকটা রয়েছে। আমরা বলতে পারি যে 8 বছর আগের একদিন বা বোধের মতো যে কবিতার মধ্যে একটা মগ্ন চৈতন্যের জগৎ, একটা আত্ম অনুসন্ধানের পথ ধরে অস্তিত্ব সম্পর্কে জিজ্ঞাসা, সংশয় প্রবলভাবে নাড়া দিচ্ছে কবি মনকে, এবং সেখান থেকে তিনি কবিতাগুলি লিখছেন। আমরা বলবো যে সেই যে পথটাতে কবি যাচ্ছেন, তার একেবারে বলা যেতে পারে তার দ্বার বা দরজাটা এই সুচেতনা কবিতার মধ্য দিয়েই যেন প্রশস্ত হচ্ছে। সুচেতনা অতখানি মগ্ন চৈতন্যে হয়তো পৌঁছে যায়নি, যেখান থেকে 8 বছর আগের একদিন কবিতায় নায়ক সব কিছু থাকা সত্ত্বেও জীবনের কোনো মানে খুঁজতে না পেরে বা খুঁজে না পেয়ে শেষ পর্যন্ত তিনি আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। বা বোধ কবিতায় আলো অন্ধকারে যেখানেই যাচ্ছেন, সেখানেই কবির মাথার মধ্যে একটা বোধ কাজ করছে, যে বোধ আসলে এই ভোগবাদী, এই নারী অর্থ প্রভাব প্রতিপত্তি কেন্দ্রিক এই যে কোলাহল মুখর জীবন, যার মধ্যে আর 5টা মানুষ নিজেকে মিলিয়ে ফেলেছে, সেই জীবনটা নয়। তার বাইরে একটা শুদ্ধ একটা কোনো চেতনা, একটা কোনো আত্ম অনুসন্ধান। আমি এই আমির বোধ যেখানে বিঘ্নিত হয়, সেখানেই তো এই প্রশ্নচিহ্নগুলো, এই বোধের জায়গাটা তৈরি হয়। এই বোধ আসলে আমার আত্মস্বরূপকে জানবার বোধ, আত্মস্বরূপ সম্পর্কে প্রশ্নচিহ্ন জিজ্ঞাসার বোধ, বা যেখানে সেই বোধ জেগে যখন কোনো দিশা খুঁজে পাচ্ছে না, জীবন যখন অর্থহীন হয়ে যাচ্ছে, তখন সেই অ্যাবসার্ড নাটকের দর্শনের মতো করেই সেখানে মৃত্যুর মধ্য দিয়ে একটা মুক্তির চেষ্টা আমরা লক্ষ্য করতে পারি তার 8 বছর আগের একদিনের মধ্যে। কারণ মানুষের মধ্যে যখন এই জীবন সম্পর্কে সংশয় আসে, এই জীবনটা, এই বেঁচে থাকাটা যথার্থ বেঁচে থাকা নয়, এ তো মৃত্যুর সামিল, তখন কি হয়, সে একটা সঠিক দিশা খুঁজতে চেষ্টা করে, একটা সদর্থক বেঁচে থাকার তার কাছে সন্ধানের বিষয় হয়। এবং যখন সে পারে না, তখন হয়তো এইভাবে অর্থহীন বেঁচে থাকার থেকে মৃত্যু তার কাছে কাঙ্ক্ষিত বলে মনে হয়। এবার আমরা অত দূর হাঁটবো না, আমরা যখন সুচেতনা পড়ব, তখন আমরা যে কথা আগেই বললাম, যে ওই অত দূর হাঁটার ঠিক আগে নিজের ভেতরে অন্বেষণ করবার যে চেষ্টা পরবর্তীকালে সুচেতনা পরবর্তী যে কবিতাগুলোতে আমরা লক্ষ্য করবো আরও,
সেই পথে হাঁটার যেন প্রাথমিক পথ মানে চলাটা শুরু হয়ে গিয়েছিল এই সুচেতনা কবিতার মধ্যে, যেখানে আমরা দেখতে পাবো যে সুচেতনা নামক এক নারীর যেন কবি সন্ধান করছেন। আমরা যদি আগে কবিতাটা একটু পড়ে নিই, তারপরে যদি আমরা ব্যাখ্যা করি, বোধহয় আমাদের কাছে বিষয়টা সহজ হবে, যে কেমন করে মগ্ন চৈতন্যের জগতে যে প্রশ্নচিহ্ন তৈরি হয় বেঁচে থাকা সম্পর্কে, সেই ততদূরে না পৌঁছেও কেমন করে প্রাথমিকভাবে মানুষের, প্রত্যেকটা মানুষের মধ্যে শুভ চেতনার একটা শুভ বুদ্ধি, একটা বলা যেতে পারে আমি যে মানুষ, আমি যে শুধুমাত্র ভোগবাদী জীবনের সামিল নই, সেই বোধটাকে কেমন করে, সেই চেতনাটাকে কীভাবে, শুভ বুদ্ধিটাকে কেমন করে মানুষের মধ্যে জাগিয়ে দেওয়া যায়, সেই সংক্রান্ত কবির প্রাথমিক যে প্রশ্নচিহ্নটা, সেটা কেমন করে সুচেতনা কবিতার মধ্যে ধরা পড়ছে। কবি কি বলছেন? সুচেতনা তুমি এক দূরতম দ্বীপ, বিকেলের নক্ষত্রের কাছে, সেইখানে দারুচিনি বনানীর ফাঁকে নির্জনতা আছে। এই পৃথিবীর রণরক্ত সফলতা সত্য, তবু শেষ সত্য নয়। কলকাতা একদিন কল্লোলিনী তিলোত্তমা হবে, তবুও তোমার কাছে আমার হৃদয় আজকে অনেক রূঢ় রৌদ্রে ঘুরে প্রাণ। পৃথিবীর মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে তবু দেখেছি আমারই হাতে হয়তো নিহত ভাই বোন, বন্ধু, পরিজন পড়ে আছে। পৃথিবীর গভীরতর অসুখ এখন, মানুষ তবুও ঋণী পৃথিবীরই কাছে। কেবলই জাহাজ এসে আমাদের বন্দরের রোদে দেখেছি ফসল নিয়ে উপনীত হয়, সেই শস্য অগণন মানুষের সব থেকে উচ্চারিত স্বর্ণের বিস্ময়। আমাদের পিতা বুদ্ধ কনফুসিয়াসের মতো আমাদেরও প্রাণ মুখ করে রাখে, তবু চারিদিকে রণক্লান্ত কাজের আহ্বান। সুচেতনা এই পথে আলো জেলে, এ পথেই পৃথিবীর ক্রমমুক্তি হবে, সে অনেক শতাব্দীর মনীষীর কাজ। এই বাতাস কি পরম সূর্য করজ্জ্বল, প্রায় ততদূর ভালো মানব সমাজ আমাদের মতো ক্লান্তিহীন নাবিকের হাতে গড়ে দেব আজ নয়, ঢের দূর অন্তিম প্রভাতে। মাটি পৃথিবীর টানে মানব জন্মের ঘরে কখন এসেছি, না এলেই ভালো হতো অনুভব করে। এসে যে গভীরতর লাভ হলো সেসব বুঝেছি, শিশির শরীর ছুঁয়ে সমুজ্জ্বল ভরে দেখেছি যা হলো হবে, যা হবার নয়। শাশ্বত রাত্রির বুকে সকলই অনন্ত সূর্যোদয়, দেখেছি যা হলো হবে, মানুষের যা হবার নয়। শাশ্বত রাত্রির বুকে সকলই অনন্ত সূর্যোদয়। এই যে কবিতা আমরা দেখতে পাচ্ছি, সুচেতনা তুমি এক দূরতর দ্বীপ বিকেলের নক্ষত্রের কাছে। এই যে সুচেতনাকে একটা দূরতর দ্বীপের সঙ্গে তুলনা করা হচ্ছে। আচ্ছা, সুচেতনা এখন যেন এই পৃথিবী থেকে হারিয়ে গেছে, সে অনেক দূরে রয়েছে, বিকেলের নক্ষত্রের কাছে। এই কোলাহল মুখর পৃথিবীর যে জনবহুল এই যে পৃথিবী, যে নাগরিক সভ্যতা, যে পণ্য নির্ভর জীবনযাত্রা, এই যে পৃথিবী যেখানে রণরক্ত সফলতাকে সত্য বলে মানুষ ধরে নিয়েছে, এই স্বার্থপর সুবিধাবাদী ভোগবাদী এই বাহ্য সম্পদের আড়ম্বরপূর্ণ যে জীবনযাত্রা, এই যে কল্লোলিনী তিলোত্তমা কলকাতার বেড়ে ওঠা, এই ভোগবাদী এই বাহ্য সম্পদের আড়ম্বর নির্ভর যে জীবনযাত্রা, এখান থেকে সুচেতনা অনেকটা দূরে অবস্থান করছে। সুচেতনা তুমি এক দূরতর দ্বীপ বিকেলের নক্ষত্রের কাছে। এই যে বিকেলের নক্ষত্রের কাছে মানে যে সেই দূরের বিকেলের যে নক্ষত্র, তার কাছে যেন দারুচিনি বনানীর ফাঁকে যে নির্জনতা, সেখানে সুচেতনা রয়েছে। সেই নির্জনতা কবির কাছে কাঙ্ক্ষিত। এই নাগরিক সভ্যতার বারবারন্ত এই রণরক্ত সফলতা এই কবির কাছে সত্য নয়। তাই তো তিনি বলছেন এই পৃথিবীর রণরক্ত সফলতা সত্য, তবু শেষ সত্য নয়। আসলে মনে রাখতে হবে যে এই কবিতার মধ্যে কবি দেখাতে চাইছেন যে এই যে বলা যেতে পারে কবিতাটির মধ্য দিয়ে আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী যে দ্বিতীয় বিশ্বযুদ্ধকে কেন্দ্র করে মানুষের যে লোভ, যে স্বার্থপরতা, যে রক্তক্ষয়ী সংগ্রাম, এই সব কিছুকে কেন্দ্র করে কবি উপলব্ধি করেছেন যে মানুষের লোভ লালসা কতদূর চূড়ান্ত হতে পারে। সেই লোভ লালসা কেমন করে মানুষের সঙ্গে মানুষের ভেদাভেদ তৈরি করে, একটা দেশ আরেকটা দেশের উপর কীভাবে আগ্রাসন বসায়, যেখানে মানুষকে পণ্য করে মানুষ তার লোভের ইমারত তৈরি করে, তার স্বার্থকে পূরণ করে। এই রণরক্ত সফলতাকে কবি দেখেছেন সত্য বলে, কিন্তু তাকে সত্য বলে মনে করেন না। শাশ্বত সত্যকে না সুচেতনা, শাশ্বত সত্যকে না মানুষের শুভ বুদ্ধি। একদিন সেই শুভ বুদ্ধির জন্ম হবে। আসলে কবির কাছে শাশ্বত সত্য হয়তো প্রেম, প্রীতি, ভালোবাসা, যা আজকের সমাজ থেকে হারিয়ে গেছে। তাই তো তিনি বলছেন
আজকে অনেক রূঢ় রৌদ্রে ঘুরে প্রাণ, পৃথিবীর মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে তবু দেখেছি আমারই হাতে হয়তো নিহত ভাই বোন, বন্ধু পরিজন পড়ে আছে। পৃথিবীর গভীরতর অসুখ এখন। এই যে তিনি বলছেন যে আজকে অনেক রূঢ় রৌদ্রে ঘুরে প্রাণ, এই রৌদ্র কিসের রৌদ্র? না মানুষের লোভ, লালসা, হিংসা, স্বার্থপরতার রৌদ্র, যা আমাদের ওপর বর্ষিত হচ্ছে, যার মধ্যে আমরা রয়েছি। পৃথিবীর মানুষকে তিনি ভালোবাসতে চেয়েছিলেন, কিন্তু তিনি দেখেছেন যে আমরা ভালোবাসতে চেয়েও যেন ভালোবাসতে পারছি না। এই পৃথিবী যেন গভীর অসুখে আক্রান্ত। সে অসুখ কিসের? স্বার্থপরতার, সুবিধাবাদের। তাই ভাই হয়ে ভাইয়ের পেটে ছুরি বসাতে মানুষের আজ বাধে না। এক স্বার্থপরতার সুবিধাবাদী সময়ে আমরা প্রত্যেকে নিজের আখেরটুকু গুছিয়ে নিতে ব্যস্ত। আমাদের কাছে প্রেম, প্রীতি, ভালোবাসার কোনো মূল্য নেই। তাই তো ভালোবাসতে চেয়েও যেন আমরা এই পৃথিবীর যে গভীর ছোঁয়াচে রোগ, অসুখ ছড়িয়ে পড়েছে সর্বত্র স্বার্থপরতার, সেই স্বার্থপরতার দাস আমরা প্রত্যেকেই। তাই ভালোবাসতে গিয়েও আমরা কিন্তু ভালোবাসতে পারছি না। আমরা নিজেরাই নিজেদের ভালোবাসার মানুষকে হত্যা করছি। এ তো শুধু ভালোবাসার মানুষকে হত্যা করছি না, এ তো বলা যেতে পারে আত্মহননের একটা পথ ছাড়ার কিছুই নয়। নিজেই নিজেকে যেন খুন করছি, কারণ পৃথিবীর গভীর অসুখ। পণ্য নির্ভর এই সময়ে প্রত্যেকে যেন সওদা করতে ব্যস্ত, কেনা বেচা করতে ব্যস্ত। যে কেনা বেচার যুগে আমরা আমাদের মনুষ্যত্ব, আমাদের প্রেম, প্রীতি, ভালোবাসাকে হারিয়ে শুধুই স্বার্থপরতার মন্ত্রে দীক্ষা নিয়েছি, যাকে তিনি বলছেন পৃথিবীর গভীরতর অসুখ এখন। অর্থাৎ এই লোভ, লালসায় মত্ত পৃথিবীটা এ তো একটা রোগগ্রস্ত পৃথিবী। এই পৃথিবীতে কেউ চাইলেও কারো ভালো করতে পারে না। সে ভালো করতে চেয়েও যেন প্রকারান্তরে তার বুকে ছুরিটাই বসিয়ে দেয়, তাকে আঘাত করেই বসে। কারণ মানুষের রক্তের মধ্যে যেন এখন খেলা করছে স্বার্থপরতার বীজ, স্বার্থপরতার সুবিধাবাজ বলা যেতে পারে যে উদ্দেশ্য বা নিজের স্বার্থ, চরিতার্থতার যে উদ্দেশ্য, সেই স্বার্থকে গুছিয়ে নেবার যে ফাঁদে আমরা আজ জর্জরিত, আক্রান্ত, সেই অসুখের দাসত্বে দাঁড়িয়ে বা দাসত্বের বন্ধনকে স্বীকার করে আজ আমরা কেউ মানুষের ভালো করতে পারি না। কেবলই জাহাজ এসে আমাদের বন্দরের রোদে দেখেছি ফসল নিয়ে উপনীত হয়, সেই শস্য অগণন মানুষের সব। এই যে জাহাজ আসে, এই জাহাজ হচ্ছে কিনা পণ্য নির্ভর ব্যবসায়িক সভ্যতার, বেনিয়া সভ্যতার একটা বড় বৈশিষ্ট্য। জাহাজের মধ্য দিয়েই তো কি বলা যেতে পারে যে পণ্য আদান প্রদান হয়। এই জাহাজ আসলে পণ্য নির্ভর সভ্যতাকে তুলে ধরছে, যে আজ আমরা হৃদয়কে শূন্য করে ফেলেছি, সেখানে শুধুই পণ্যের চাহিদা। এই যে মেটেরিয়ালিস্টিক জীবনযাত্রা, ইংরেজরাই আমাদেরকে শিখিয়েছে কেমন করে আমরা আজকে, যে আমাদের বঙ্কিমচন্দ্র তার কমলাকান্তের দপ্তরে সেই জায়গাগুলোকে দেখিয়েছেন, কেমন করে আমরা আজ মেটেরিয়ালিস্টিক একটা পণ্য নির্ভর জীবনের মধ্যে এসে পড়েছি। বিশেষত আমরা দেখেছি যে আমার মনের মতো প্রবন্ধেও কিছুটা আমাদের বঙ্কিমচন্দ্র দেখাচ্ছেন কেমন করে কমলাকান্তকে সামনে রেখেই যে ইংরেজি সভ্যতা কেমন করে ঢাকঢোল হয়ে মেটেরিয়ালিস্টিক জীবনের প্রতি আমাদেরকে আকৃষ্ট করছে। তাই তো শেষ পর্যন্ত এই ধরনের পণ্য নির্ভর সভ্যতা, এই লোভ, লালসা সব কিছু থেকে মুক্ত হয়ে দেখেছিলাম কমলাকান্ত কি বলছিল, যে আমার মন হারিয়ে গেছে, সেই মন সে কোথাও খুঁজে পাচ্ছে না। শেষ পর্যন্ত দেখেছে যে যাদের প্রতি বা যে বস্তুর প্রতি সে এতদিন মনে করতো যে এগুলোই তার প্রিয়, এগুলোর মধ্যেই যদি তার মন হারিয়ে থাকে তো এগুলোর মধ্যেই সে হারিয়েছে। কিন্তু সে খুঁজে দেখেছে যে এগুলো কোনোটাই তার মনকে চুরি করতে পারেনি। মানুষের জন্য যদি কিছু না করতে পারি, মানুষের জন্য, মানুষের মঙ্গলের জন্য যদি কিছু করতে পারি, এবং সেখানে মানব কল্যাণের মন্ত্রে যদি আমি আমার মনটাকে হারাই, তবে সেখানেই মনের হারানোর সার্থকতা। এবং আমি আমার মনটাকে হারিয়ে ভেবেছিলাম যে এই মেটেরিয়ালিস্টিক জীবন হয়তো আমার মনটাকে কেড়ে নিয়েছে। না, সেগুলো আমাদেরকে মোহিত করে, প্রলোভিত করে, কিন্তু সে আমাদের মনকে কেড়ে নেবার মতো ক্ষমতা রাখে না। মন যদি হারাতেই হয়, তবে মনুষ্য জাতির প্রতি লেখকের যে প্রীতি, আমাদের কমলাকান্তের যে প্রীতি, সেই প্রীতিকেই তিনি বজায় রাখতে চান। কিংবা আমরা দেখেছি একা প্রবন্ধেও সেই কথাই বলছেন তিনি, যে তার কাছে সংসার সঙ্গীতই এবার থেকে সংসার সঙ্গীতই তাঁর জীবনের একমাত্র সুর হোক। সংসার সঙ্গীত অর্থে মানব কল্যাণের সুর, এবং সেই সুরের তিনি মোহিত হয়ে থাকতে চাইছেন। এই যে আমার মন কিংবা একা, দুটো প্রবন্ধের বক্তব্য খুব একটা আলাদা নয়। দুটো প্রবন্ধেই আমরা দেখেছি যে আসলে তিনি বলতে চাইছেন যে মন যদি হারায়, সে মন কোনো পার্থিব
কোনো বলা যেতে পারে ভোগ বাসনা কেন্দ্রিক যে জীবন, যে মেটেরিয়ালিস্টিক জীবন, সেই জীবনের মধ্যে কখনো মন হারাতে পারে না। আমাদের মন যদি প্রকৃতই কেউ আকৃষ্ট করে, তবে সেটা হচ্ছে মানব কল্যাণের জন্য, মানুষের জন্য কিছু করতে হবে। সেই মানুষের ভালোবাসা, মানুষকে ভালোবেসে বাঁচা, তার মধ্যেই আমাদের মন হারাক। মানুষের জন্য কিছু করার মধ্যেই জীবনের সার্থকতা। এবং আসলে এই যে কমলাকান্ত তার মন খুঁজতে গিয়ে কখনো খাবার দ্রব্য বা বিভিন্ন নারী, নানা কিছুর মধ্যে সন্ধান করেছেন, কিন্তু আসলে সে দেখেছে যে এইগুলো তার মনকে প্রলোভিত করলেও তার মনকে তৃপ্ত করতো না। তার মন প্রকৃত অর্থে যদি খুশি হয়, তবে সেটা হচ্ছে মানুষের জন্য কিছু করার মধ্যে। এবং সেই মানুষের জন্য কিছু করার মধ্যেই যে জীবনের সার্থকতা, সেখানেই যে মনের তৃপ্তি। মন খাবার দ্রব্যে বা পার্থিব কোনো ভোগবাসনার মধ্যে যে তৃপ্ত হয় না, এই কথাটুকুকে যদি আমরা মাথায় রাখি, তাহলে সুচেতনা কবিতাটার বক্তব্যটাও আমাদের কাছে একটু হলেও যেন ধরিয়ে দেয় যে এখানেও জীবনানন্দ দাশ আসলে সুচেতনা কবিতায় দেখাতে চাইছেন যে এই যে বলা যেতে পারে কেবল জাহাজ আসে এবং দেখেছি ফসল নিয়ে উপনীত হয়, সেই শস্য অগণন মানুষের সব। এই যে পণ্য নির্ভর জীবনযাত্রা, যেখানে ইংরেজ সভ্যতায় প্রথম আমাদের দেশে, আমাদের বাংলায় পণ্য নির্ভর জীবনযাত্রার একটা ঢাকঢোল পিটিয়ে দিয়েছিল। কলকাতাকে কেন্দ্র করে তারা তাদের ব্যবসায়িক ক্ষেত্রের রমরমা একটা বাজার তৈরি করতে চেয়েছিল। এই যে জায়গাটা, কলকাতাকে তারা তাদের বিদেশি পণ্য বিক্রির একটা বাজারে পরিণত করলো, এবং আমরাও ক্রমশ সেই মেটেরিয়ালিস্টিক জীবনের মধ্যে নিজেদেরকে সঁপে দিলাম। এই যে যত বাইরের সম্পদের প্রতি আমাদের মন নিবিষ্ট হচ্ছে, তত কি হচ্ছে না, আমাদের অন্তঃশ্বাস শূন্যতা তৈরি হচ্ছে, ভেতরে ভেতরে আমরা শূন্য হচ্ছি। এবং তত আধুনিক সময়ে দাঁড়িয়ে এই ধরনের কবিতার তাৎপর্য শুধু জীবনানন্দ যখন লিখেছেন তখন নয়, আজ সেখান থেকে পেরিয়ে গিয়ে আজ আরও কয়েক বছর অতিক্রান্ত হওয়ার পরও আমরা বলতে পারি এই একবিংশ শতকে দাঁড়িয়েও যে এই সুচেতনার প্রয়োজন রয়েছে। সুচেতনা আসলে আমাদের মোহগ্রস্ত জীবন থেকে কিছুটার জন্য মুক্ত হয়ে আমাদের আত্ম অনুসন্ধান, আমাদের শুভ চেতনার জাগরণ, শুভ বুদ্ধির জাগরণ। যেই জন্য তিনি বলছেন যে সেই শস্য অগণন মানুষের সব। আমরা তো জানি যে এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হচ্ছে, এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ কি না, একটা দেশ আরেকটা দেশের উপর অধিকার বিস্তার করবে। এই যে সাম্রাজ্যবাদী শক্তিগুলোর পারস্পরিক আগ্রাসী ক্ষুধা, একটা দেশ আরেকটা দেশের উপর অধিকার জমাচ্ছে, মানুষকে পণ্য করে তারা তাদের বাণিজ্যিক উদ্দেশ্যকে চরিতার্থ করছে, তারা তাদের সাম্রাজ্যবাদী নেশাকে চরিতার্থ করছে। মানুষ যেখানে পণ্য হয়ে যাচ্ছে, মানুষের প্রাণের বিনিময়ে যেখানে একটা সভ্যতা নিজেদেরকে তুলে ধরবার চেষ্টা করছে, এই যে আধুনিক মেটেরিয়ালিস্টিক পণ্য নির্ভর বাহ্য সম্পদের এই যে রমরমা, এই যে জয়যাত্রা, এটা আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুরকেও ব্যথিত করেছিল। রবীন্দ্রনাথ ঠাকুরও এই সভ্যতার প্রতি তার যে প্রবল বলা যেতে পারে যে ভেতরের ধিক্কারটা, তাকে কখনো তিনি একরকমভাবে মুক্তধারায় তুলে ধরছেন, যেখানে যে বিজ্ঞান মানুষের কল্যাণের জন্য, সেই বিজ্ঞানকে কাজে লাগিয়ে কেমন করে, যন্ত্রকে কাজে লাগিয়ে মানুষের স্বাধীন জীবন প্রবাহটাকে বিঘ্নিত করা হচ্ছে। মুক্তধারা ঝর্ণা সেখানে কেমন করে হয়ে যাচ্ছে আমাদের স্বাধীন জীবন প্রবাহের প্রতীক, যাকে বেঁধে দিচ্ছে কে না রাজা রণজিৎ, কার সাহায্যে না যন্ত্ররাজ বিভূতিকে দিয়ে। এবং সেখানে আমরা দেখতে পাবো অভিজিৎ তার প্রাণের বিনিময়ে সেই মুক্তধারার ঝর্ণাকে মুক্ত করছে। আবার আমরা দেখতে পাবো যে কেমন করে এই মেটেরিয়ালিস্টিক জীবনের সব থেকে বড় একটা রূপক নাটক হয়ে উঠছে তার রক্তকরবীর নাটকের সেই রাজার চরিত্র। রাজা সে বাঁচতে জানে না, জীবনের মানে জানে না, সে শুধু জানে টিকে থাকা। তার নির্দেশে খনি থেকে সর্দারেরা তাল তাল সোনা তোলার কাজে ব্যস্ত রয়েছে। নন্দিনী সেখানে প্রেমের প্রতীক, রঞ্জন সেখানে যৌবনের প্রতীক। রঞ্জনকে দেখে রাজার ঈর্ষা হয়, নন্দিনীকে দেখে রাজা বুঝতে পারে নিজের জীবনের অসম্পূর্ণতাকে, বারবার তাকে সরিয়ে দেয়। শেষ পর্যন্ত নন্দিনীর ডাকে তাকে সাড়া দিতে হয়। এই যে রাজা, সে কি করছে না, সে তার আত্মস্বরূপকে ভুলে আছে, সে তার সুচেতনা, তার বোধকে ভুলে আছে। সে একটা বলা যেতে পারে যন্ত্র নির্ভর, একটা পণ্য নির্ভর, একটা বাহ্য সম্পদের চাহিদা নির্ভর যে একটা ভোগবাদী জীবন, যেটা পাশ্চাত্য সভ্যতাগুলোর যে আগ্রাসী ক্ষুধা, যে মেটেরিয়ালিস্টিক জীবনযাত্রা, যে পণ্য নির্ভর জীবনযাত্রা, যেখানে ব্যক্তি সত্তার কোনো মূল্য নেই, ব্যক্তি শুধু উৎপাদন
উৎপাদন ব্যবস্থার মধ্যে আর 5টা যন্ত্রের মতো নিজেও একটা যন্ত্রে পরিণত হচ্ছে। সে শুধু জানে কাজ আর কাজ, উৎপাদন আর উৎপাদন। এই যে উৎপাদন নির্ভর একটা সম্পদের সম্পদ উৎপাদনের একটা ক্ষেত্রের মধ্যে দাঁড়িয়ে সে নিজেও যে সম্পদ উৎপাদনের একটা যন্ত্রে পরিণত হচ্ছে। আধুনিক ধনতান্ত্রিক সভ্যতার এই যে বৈশিষ্ট্যটা, এটাকেই তো এখানে আঘাত করছেন আমাদের জীবনানন্দ সুচেতনা কবিতায়। জাহাজ, এই যে পণ্য নির্ভর সভ্যতা, এই তো ধনতান্ত্রিক সভ্যতার বৈশিষ্ট্য, এবং সেই ধনতান্ত্রিক সভ্যতার বৈশিষ্ট্যটা আমাদের দেশে, আমাদের বাংলায় ইংরেজদের হাত ধরে পণ্য নির্ভর জীবনযাত্রাকে সূত্র করেই আমরা তো দেখতে পাবো যে ক্রমে কেমন করে কলকাতা শহরে একের পর এক কলকারখানা তৈরি হলো, আমাদের প্রাচীন কৃষি ব্যবস্থা ভেঙে পড়লো। সেই সব কিছুই আমাদের অজানা নয়। ফলে এই যে একটা আধুনিক ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থা শুধু কলকারখানা নয়, যে মানুষের মনের মধ্যেও কলকারখানা কেন্দ্রিক একটা জীবন চেতনা বাসা বেঁধেছে, যেখানে উৎপাদন 2 দুগুণে 4, 4 দুগুণে 8 করে শুধু উৎপাদনের দিকে মানুষ মন দিচ্ছে। রবিবারটুকুকে হয়তো বাদ দিয়ে সোম থেকে শনি মানুষ শুধু কাজে যায়, সোম মঙ্গল বুধ বৃহস্পতি সে শুধু উৎপাদন করে, সে শুধু যন্ত্রের মতো কাজ করে যায়, নিজেকে সে জানে না। কিন্তু এই যে তার কর্মকেন্দ্রিক এই জীবনযাত্রা, এটাকে আমাদের জীবনানন্দ অস্বীকার করছেন না, অস্বীকার তিনি করছেন না। তিনি বলছেন, তবু চারিদিকে রণক্লান্ত কাজের আহ্বান। হ্যাঁ, তিনি জানেন যে আমাদের একটা সময় আমরা এমন একটা সময় দাঁড়িয়ে আছি যেখানে একটা শ্রেণীর মানুষ আরেকটা শ্রেণীর মানুষকে পণ্য করে উৎপাদন করছে। এই যে ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থায় কারখানার মালিকেরা তো শ্রমিকদেরকে পণ্য ছাড়া আর কিছুই ভাবে না। কারখানা, এবং আমরা তো রক্তকরবী নাটকেও দেখেছি যে কেমন করে সর্দারদের কাছে কারখানার ওই উৎপাদন ধন উৎপাদনের ওই যে ব্যবস্থা, সেখানে যক্ষপুরীতে শ্রমিকেরা তাদের কাছে তো সংখ্যা ছাড়া আর কিছুই নয়, তাদের কোনো ব্যক্তি চরিত্রের মূল্য নেই। ফলে তারা তো আসলে দেহগতভাবে বেঁচে থাকলেও তারা তো ভেতরে ভেতরে শূন্য হয়ে গেছে। এই যে সব শব্দটাকে ব্যবহার করা হচ্ছে, এ তো শুধুমাত্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে একটা রক্তক্ষয়ী সংগ্রাম, যেখানে একটা দেশ আরেকটা দেশের উপর আগ্রাসন চালিয়ে বহু প্রাণের বিনিময়ে, রক্তক্ষরণের বিনিময়ে নিজেদের আধিপত্যকে বজায় রাখছে। সাম্রাজ্যবাদী নেশা চরিতার্থ করছে, তো শুধু সেই দিকটাকে তুলে ধরছে না। এখানে মৃত্যু তো শুধু দৈহিক মৃত্যুর কথা বলছে না, একই সঙ্গে মানসিক মৃত্যুর কথাও বলছে, যেখানে খনি শ্রমিকের দল সর্দারের নির্দেশে মাটির তলা থেকে তাল তাল সোনা তুলতে ব্যস্ত। তারা জীবনের আনন্দ ভুলে গেছে। নন্দিনীকে দেখে তাই তাদের ভয় হয়। ফাগুলালরা ভয় পায় নন্দিনীকে, কারণ এই নন্দিনী যেন আগুনের গোলার মতো। সে যেন তাদের জীবনে বেঁচে থাকার যে সুরটা, যা তারা হারিয়ে ফেলেছিল, সেই সুরটাকে তাদেরকে ধরিয়ে দেয়। পাছে ছন্দপতন হয়, তাই শুধু ফাগুলালরা নয়, রাজা পর্যন্ত ভয় পায় যে পাছে রক্তকরবীর বলা যেতে পারে সাজ নিয়ে হাজির হওয়া এই নন্দিনী রাজাকে তার কর্তব্য ভুলিয়ে দেয়, কর্ম ভুলিয়ে দেয়। সেই কর্তব্য কর্মই যে তার জীবনের একমাত্র লক্ষ্য, সেই অভ্যস্ত জীবন থেকে সে পাছে ছিটকে পড়ে। ফলে এই যে জীবনটা, সেখানে তো সকলেই তো আসলে বাঁচতে ভুলে গেছে। তারা দেহগতভাবে বেঁচে থাকলেও মনের জগতে তো মৃত্যু ঘটেছে তাদের। ফলে তারা তো সব ছাড়া তো আর কিচ্ছু নয়, তারা আসলে মরে গেছে ভেতরে ভেতরে। ফলে এই যে জীবনযাত্রা, এই যে একটা কথা আছে, মানুষ শব্দটা আসলে মান আর হুঁশ নিয়ে তৈরি। সেই মান আর হুঁশ যদি লাভের হুঁশ থাকে, আর আমি যে মানুষ, আমার যে একটা মান আছে, একটা আত্মস্বরূপ আছে, সেই চৈতন্যটাকে যদি আমি ভুলে যাই, তাহলে তো আমার বেঁচে থাকাটা আর মরে যাওয়াটার মধ্যে খুব একটা তফাৎ থাকে না। শুধু বস্তুগতভাবে সংখ্যা হয়ে বেঁচে থাকার তো কোনো মান নেই। ফলে জীবনানন্দ দাশ যেন এই কবিতায়, আজকের পণ্য নির্ভর সভ্যতায় মানুষ যেখানে পণ্যে পরিণত হয়েছে, সে শুধু টাকা পয়সার মধ্য দিয়ে সওদা করছে না, সে নিজেকেও সওদা পর্যবেসিত করেছে। যে এখানে উৎপাদক গোষ্ঠী বা সাম্রাজ্যবাদী শক্তি, সে যে অন্যকে পণ্য করছে তা তো নয়, সে নিজেও পণ্যে পরিণত হয়েছে। রক্তকরবী নাটকের রাজা, সে তো শুধুমাত্র শ্রমিকদেরকে পণ্যে পরিণত করেনি, রাজা বা সর্দাররা তো আসলে নিজেরাও পণ্যে পরিণত হয়েছে। কারণ অন্যকে যখন শৃঙ্খলাবদ্ধ করতে চায় মানুষ, তখন সে তাকে বদ্ধ করবার আগে নিজের মনের দাসত্বে নিজেকে আগে বেঁধে ফেলে। এই যে অন্যকে শৃঙ্খলাবদ্ধ করবার অর্থ, মানুষ আসলে একটা হিংস্র আদিম সংস্কারের বশে নিজেকে নিজেই আগে তার মনের মধ্যে সে বেঁধে ফেলেছে।
এই যে লোভ, এই যে হিংস্রতা, এই যে স্বার্থপরতা, এগুলো বাঁধন তো মানুষকে ভেতরে ভেতরে মেরে ফেলেছে। বাইরে এসে শ্রমিকদেরকে শাসনের মধ্যে রাখছে, কিন্তু ভেতরে ভেতরে সে তো আসলে নিজেই শৃঙ্খলাবদ্ধ। এটা থেকে তো মুক্তির প্রয়োজন। তাই তো রক্তকরবী নাটকে শুধুমাত্র শ্রমিকদের মুক্তির প্রয়োজন ছিল না, সব থেকে বেশি করে মুক্তির প্রয়োজন ছিল সর্দার এবং রাজা চরিত্রের। সেটাই দেখানো হয়েছে এই নাটকে, যে যিনি অন্যকে শাসনে রাখেন তিনি তো আসলে নিজেকে নিজেই মনের দাসত্বে বেঁধে রেখেছেন, তার মুক্তি আগে প্রয়োজন। এইটাই এখানে দেখানো হচ্ছে যে আমাদের সুচেতনার প্রয়োজন। এই যে শেষে বলছেন সুচেতনা, এই পথে আলো জেলে, এই পথেই পৃথিবীর ক্রমমুক্তি হবে। সে অনেক শতাব্দীর মনীষীর কাজ। এই বাতাস কি পরম সূর্যকর উজ্জ্বল, প্রায় ততদূর ভালো মানব সমাজ আমাদের মতো ক্লান্তিহীন নাবিকের হাতে গড়ে দেব আজ নয় ধীর দূর অন্তিম প্রভাতে। এই যে তিনি বলছেন যে আমাদের মতো ক্লান্তিহীন নাবিকদের হাত ধরেই নতুন সভ্যতা গড়ে উঠবে। সভ্যতা বলা ভুল, সভ্যতা বললেই যেন তার সঙ্গে তৈরি হয়ে যায় একটা বাহ্য সম্পদপ্রিয় জীবনযাত্রা, যেখানে মানুষ তার মনুষ্যত্ব হারাতে বাধ্য। তাই কবির কাছে সভ্যতা নয়, তার কাছে ইম্পর্টেন্ট গুরুত্ব পাচ্ছে সেটা হচ্ছে সভ্যতা নয়, মানব সমাজ। এই যে মানব সমাজ, কারণ জীবনানন্দ বিশ্বাস করেন মানুষ মরে যায় কিন্তু মানব থেকে যায়, অর্থাৎ একটা মানুষ জন্মায়, বৃদ্ধ হয়, মারা যায়, কিন্তু মানব সভ্যতার প্রবাহটা তো অবিরাম এগিয়ে চলে। এই সভ্যতা মাঝে মাঝে ভারাক্রান্ত হয়, আক্রান্ত হয়, বিদেশি শক্তি তাকে আগ্রাসী ক্ষুধা দিয়ে তাকে বেঁধে ফেলতে চায়, কিন্তু জীবনের প্রবাহ কি কখনো থেমে গেছে? মুঘল, পাঠান, ইংরেজ কত শক্তি তো আমাদের দেশকে আক্রান্ত করেছে, আক্রমণ করেছে, বাংলাকে শতচ্ছিন্ন করার চেষ্টা করেছে, কিন্তু মানুষের যে জীবন প্রবাহ, সেই জীবন প্রবাহ কি থেমে গেছে? যায়নি, কখনোই যায় না, আবার সেই প্রবাহ থাকে। তাই কবি বলেন যে আমাদের মতো ক্লান্তির নাবিকের হাত ধরেই যে সমাজ গড়ে উঠবে তাকে আমরা নাগরিক সভ্যতা বা সভ্যতা, এই সভ্যতা শব্দ দিয়ে চিহ্নিত করব না, চিহ্নিত করব মানব সমাজ দিয়ে। তাই তিনি বলছেন, আমরা যে কথা বলছিলাম শুরুর দিকেই, যে জীবনানন্দের মধ্যে একটা অদ্ভুত দোলাচলতা থাকে। মাটি পৃথিবীর টানে মানব জন্মের ঘরে কখন এসেছি, না এলেই ভালো হতো অনুভব করে। এসে যে গভীরতর লাভ হলো সেসব বুঝেছি। যে পৃথিবীতে জন্ম লাভ করার ক্ষেত্রে তার ভাবনা হচ্ছে যে এই পৃথিবীতে জন্ম লাভ না করলেই ভালো হতো, অর্থাৎ এই পৃথিবীর রক্ত সফলতা এইসব আমার ভালো লাগে না, এই হিংসা, এই লোভ, এই ভাতৃঘাতী সংঘাত, এই সাম্রাজ্যবাদী নেশা, এসব আমার ভালো লাগে না, এই পৃথিবীতে জন্ম লাভ না করলেই ভালো হতো। কিন্তু তারপরেই তিনি বলছেন এসে যে গভীরতর লাভ হলো সেসব বুঝেছি। এই যে একদিকে বলছেন না জন্মালেই ভালো হতো, আবার একদিকে বলছেন এসে যে গভীরতর লাভ হলো, একটা অদ্ভুত দোলাচলতা কাজ করছে। এই দোলাচলতা কেন কাজ করছে? আসলে দোলাচলতা কাজ তারই করে যে জীবনটাকে সন্ধান করে, জীবনের একটা মানে খোঁজার চেষ্টা করে। যার জীবনের মানে খোঁজার কোনো চেষ্টা নেই, তার কাছে যে জীবনটা যেভাবে প্রবাহিত হচ্ছে তার কাছে সেটাই কাঙ্ক্ষিত বলে মনে হবে, সেটাকেই সে শ্রেয় বলে মনে করবে। কিন্তু যে জীবনের মানে খোঁজবার চেষ্টা করবে, তার একদিকে তার চেতনার জগৎ আর একদিকে তার বাস্তবতার জগৎ, এই দুইয়ের মধ্যে একটা টানাপোড়েন থাকবে, এবং এর মধ্য দিয়েই সে একটা চেতনা স্তরে পৌঁছাবে, একটা চৈতন্যের স্তরে পৌঁছাবে, এবং সেই চৈতন্য হলো সুচেতনা। এবার আমরা আর কবিতাটি নিয়ে কথা বলবো না, আমরা যে কথা বলবো যে তিনি বলছেন শাশ্বত রাত্রির বুকে সকলই অনন্ত সূর্যোদয়, অর্থাৎ রাত্রি যতই গভীর হোক সূর্যোদয় হবেই। এখন তার মানে আমরা এই সব কিছু ফেলে এবার যে কথাই শেষে একেবারে কবিতাটির আলোচনার শেষ পর্যায়ে এসে আমরা যে কথাটুকু বলবো, যে আসলে এই কবিতায় সুচেতনা কে? সুচেতনা, বনলতা সেন, এরা কবির কাছে নারী হতে পারে, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে এই সুচেতনারা শুধু নারী নয়, এ আসলে নারীর রূপকল্পে একটা শুভ বুদ্ধি, শুভ চেতনা, যে শুভ চেতনা আমাদের প্রত্যেকের জীবনে আসুক। এই সভ্যতা, এই মানব সমাজের যে অগ্রগতি, সেখানে আমরা আমাদের শুভ বুদ্ধি, শুভ চেতনা, আমাদের সুচেতনাকে, আমাদের চৈতন্যকে আমরা বিসর্জন দিয়েছি। সেই শুভ বুদ্ধি, সেই শুভ চেতনা, সেই শুভ বোধ আমাদের জীবনে ফিরে আসুক। সভ্যতা তার নিছক বাহ্য সম্পদের আড়ম্বর থেকে, লোভ, লালসা, হিংসা থেকে বেরিয়ে এসে সুষ্ঠু একটা মানব সমাজ গড়ে তুলুক, এবং সেই জন্য প্রয়োজন সুচেতনা, অর্থাৎ আমাদের প্রত্যেকের ভেতরে, শুধু যারা আক্রান্ত, যারা বিজিত,
তারা নয়, যারা বিজয়ী, যারা আক্রমণকারী, যারা সাম্রাজ্যবাদী শক্তি, যারা বেনিয়া, তাদের মধ্যেও অর্থাৎ উভয় পক্ষের মধ্যেই শুভ বুদ্ধির জন্ম হোক, শুভ চেতনার জন্ম হোক। সুচেতনা আসলে শুধু কোনো নারী নয়। কবিতার শুরুতে মনে হতে পারে যে যেন এক কোনো নারী, যার সঙ্গে সেই বনলতা সেনের মতোই এই নারীর সঙ্গে কবি দেখা করতে চাইছেন, যে দূরে বিকেলের নক্ষত্রের কাছে একটা দেশ, সেখানে দারুচিনি বনানীর ফাঁকে নির্জনতা আছে। এই বাস্তব পৃথিবীর কোলাহল থেকে মুক্ত হয়ে সেই নির্জনতায় মুখোমুখি হতে চাইছেন তিনি বনলতা সেনের মতোই এই সুচেতনার মুখোমুখি হতে চাইছেন। কিন্তু না, এই সুচেতনা আসলে একটা শুভ বুদ্ধি, শুভ চেতনা। আমাদের প্রত্যেকের জীবনে সেই শুভ বুদ্ধি, সেই শুভ চেতনার জন্ম হোক, তবেই তো একটা আদর্শ মানব সমাজ গড়ে উঠবে, যেখানে দাঁড়িয়ে আমাদেরকে আর বলতে হবে না পৃথিবীর গভীরতর অসুখ এখন, যেখানে ভালোবাসতে গিয়ে আমরা ভালোই বাঁচতে পারবো, কাউকে হত্যা করব না, যেখানে লোভ স্বার্থপরতা বড় হয়ে দাঁড়াবে না, যেখানে প্রেম, ভালোবাসা, বিশ্ব ভ্রাতৃত্ববোধ, মানবতার বাণী যেখানে বড় হয়ে দাঁড়াবে, এবং সেই বাণীটুকুই যেন আমাদের জীবনের অবলম্বন হয়। তাই সুচেতনা কবিতাটির মধ্যে আমরা বলতে পারি শেষ কথা যে সুচেতনা কবিতার সুচেতনা কোনো নারী নয়, এ আসলে নারীর রূপকল্পে আমাদের প্রত্যেকের মধ্যেকার শুভ বুদ্ধি, শুভ চেতনা, তারই জয়গান গাওয়া হয়েছে। সেই শুভ চেতনার উদয় হোক, মানুষ তার সুচেতনাকে, তার শুভ বুদ্ধিকে ফিরে পাক, লোভ লালসা হিংসার জগৎ থেকে বেরিয়ে এসে তার প্রকৃত কর্তব্যকে সে চিনে নিতে পারুক। বলা যেতে পারে যে এই কবিতার মধ্যে আসলে একরকমভাবে আমরা বলতে পারি যে আমরা শুরুতেই বলছিলাম যে 8 বছর আগের একদিন বা বোধের মতো কবিতায় এই বাস্তব পৃথিবীর রণরক্ত সফলতা, এই বাস্তব পৃথিবীতে দাঁড়িয়ে নারী, প্রেম, ভালোবাসা, অর্থ, যশ, এই সব কিছুর বাইরেও জীবনের যে একটা মানে আছে, এই যে মানেটাকে খুঁজতে চাওয়া, যাকে বলা যেতে পারে মানে একটা আত্ম অনুসন্ধান, অস্তিবাদী দর্শন নিয়ে যাকে বলা যেতে পারে একটা সদর্থক জীবন চেতনাকে সন্ধান করা, যে আমরা বলতে পারি যে আমাদের আলবের কামুর লেখা সেই মিথ অব দ্য সিসিফাসের গল্প। সিসিফাস শুধুমাত্র পাহাড়ের চূড়োয় একটি বোল্ডারকে তুলে ধরে এবং বারবার সেটা গড়িয়ে পড়ে। এই যে বোল্ডার তোলে আর গড়িয়ে পড়ে, এই কর্মময়তাই জীবন নয়, জীবনের আরেকটা মানে আছে। শুধু সোম থেকে শনি পর্যন্ত দৌড়ঝাঁপ করে শুধু কাজের মধ্যে ডুবে থাকা নয়, আমি আমার আত্মস্বরূপকে চিনতে হবে, আমার আত্ম অনুসন্ধান প্রয়োজন, আমার ভেতরের জগতে ডুব দিতে হবে এই বাইরের জগৎ থেকে মুখ ফিরিয়ে, আমার নিজেকে সন্ধান করা, আমার অস্তিত্বকে একটা চিনে নিতে পারা। এই চেতনাটা যদি আমাদের মধ্যে জন্মায়, যদি সেটাকে আমরা চিনতে পারি, তবেই তো বেঁচে থাকার একটা মানে দাঁড়ায়। শুধু তো কর্মময়তা জীবন নয়, শুধু তো ধন, যশ, অর্থ, প্রতিপত্তি, নারী, এটাই তো জীবনের মানে নয়। এইটাই যদি জীবনের মানে হতো, তাহলে তো 8 বছর আগের একদিন কবিতার নায়ক কখনো নিজেকে শেষ করে দেবার কথা ভাবতো না। এই জীবনটা কোথাও যেন তার কাছে এই নাগরিক সভ্যতার যে বলা যেতে পারে যে গ্লানি, যে একঘেয়েমি, পৌনঃপুনিকতা, তার মধ্যে ব্যক্তির মধ্যে যে শূন্যতা তৈরি হয়, যে বিচ্ছিন্নতা তৈরি হয়, যে একাকিত্ব তৈরি হয়, সেখান থেকে মুক্তির দিশা খুঁজে না পেয়ে শেষ পর্যন্ত সে মৃত্যুর পথ বেছে নেয়। মৃত্যুই তার কাছে মুক্তির পথ হয়ে দাঁড়াচ্ছে। হয়তো মৃত্যু তার কাছে কাঙ্ক্ষিত এই কারণে যে সে কোনো সদর্থক জীবনের মানে তার কাছে হয়তো তেমন করে পথটা সে ধরতে পারেনি, তাই সে মারা গেল। কিন্তু যদি পথটা ধরা সম্ভব হয়, যদি চিনে নিতে পারি, তাহলে সেই পথেও হাঁটা যেতে পারে। কিন্তু প্রাথমিক প্রয়োজন যে আমাকে চিনতে পারা, যে জীবনটাতে আমি বেঁচে আছি, এই বেঁচে থাকাটা টিকে থাকা ছাড়া আর কিছুই নয়। আমাকে বেঁচে থাকার মতো বাঁচতে গেলে আমাকে আত্ম অনুসন্ধান করতেই হবে। এই যে আমার আত্ম অনুসন্ধান, আত্মবিশ্লেষণের মধ্য দিয়ে যে বোধে আমরা পৌঁছতে চাইছি, সুচেতনা কবিতায় যেন তার প্রথম ইঙ্গিত রয়েছে। এই কবিতাটাকে সেই মগ্ন চৈতন্যের জগৎ কতখানি প্রকাশিত হয়েছে, কিংবা পরাবাস্তবতার জগৎ বা সুরিয়ালিজমের জগৎ বা আমাদের অবচেতনের জগৎ কতখানি গুরুত্ব পেয়েছে, সেইটা হয়তো নিয়ে প্রশ্ন তোলা যায়। ততখানি প্রশ্রয় পায়নি যতখানি পেয়েছে 8 বছর আগের একদিন বা বোধের মতো কবিতায়, যেখানে এই পৃথিবীর সব কিছুর মধ্যে থেকেও, সমস্ত সুখ সমৃদ্ধির মধ্যে থেকেও ব্যক্তির কেমন যেন একটা একাকিত্বের বোধ তৈরি হয়। সে একটা ভেতরে ভেতরে আত্ম অনুসন্ধান তার কাছে বড় হয়ে দেখা দেয়। সেখান থেকে তার প্রশ্নচিহ্ন তৈরি হয় যে এইভাবে টিকে থাকার কি মানে, জীবনের অন্য কোনো মানে আছে, এবং সেই মানেটাকে নিয়ে, অর্থাৎ
একটা জিনিস বুঝতে হবে যে অ্যাবসার্ড নাটকে যেমন একটা শূন্যতার দর্শন তুলে ধরা হয়, কিন্তু অ্যাবসার্ড নাটকে শূন্যতার দর্শন থাকলেও তাকে অস্তিবাদী নাটক বলা যায় কিনা এই নিয়ে প্রশ্নচিহ্ন থাকে। কিন্তু মনে রাখতে হবে যে শূন্যতার বোধ তারই তৈরি হয় যে পূর্ণতার দর্শনটাকে বোঝে। এই জীবনটা যে যথার্থ জীবন নয়, এই বোধটাই তো চিনিয়ে দেয় যে তার মানে যথার্থ জীবন অন্য কিছু, সেই বোধটা তার মধ্যে একটু হলেও আছে। শূন্য শব্দটা তো তখনই মানে দাঁড়ায় যখন আমি পূর্ণতাকে বুঝি, তবেই তো আমার কাছে শূন্যতা বোঝা যায়। শূন্যতাকে আমি যখন আইডেন্টিফাই করতে পারছি, তার মানে আমি জানি যে শূন্যতার মধ্যে আমি আছি, এই জীবন অন্য কিছু হতে পারতো। সেই হতে পারার পথে আমি হাঁটতে পারবো কি না, নাকি আমি আত্মহত্যার পথ ধরে মুক্তির পথ খুঁজে নেব, সেটা আলাদা কথা। সেখানে হয়তো নেতিবাচকতা গুরুত্ব পাবে, কিন্তু এটা তো সত্য যে যিনি শূন্যতায় উপলব্ধিটা যার মধ্যে আসে, তিনি আসলে পূর্ণতাকে চেনেন। কারণ পূর্ণতাকে চেনেন বলেই তো তার জীবনটা যে পূর্ণ নয়, শূন্য, এই আইডেন্টিফিকেশানটা তার মধ্যে তৈরি হচ্ছে। তাই তো 8 বছর আগের একদিন কবিতার নায়ক হয়তো সদর্থক বাঁচার পথে আর হাঁটতে পারলেন না, মৃত্যুর পথ বেছে নিল। কিন্তু বেছে নিল যখন, তখন এই জীবনটা যে সদর্থক বেঁচে থাকা নয়, এই জীবনটা যে বোধ মাথার মধ্যে কাজ করে, যে বোধ আসলে আমার জীবন সম্পর্কে প্রশ্নচিহ্ন তৈরি করে, যে জীবনটার মধ্যে আছি এটাই কি যথার্থ জীবন, নাকি জীবনের অন্য কোনো মানে আছে, এই বোধ থেকেই তার মনে হয়েছে যে জীবনটা যথার্থ নয়। এবং তারপর সে হয়তো আত্ম অনুসন্ধানের পথ ধরে জীবনের কোনো মানেতে পৌঁছতে পারেনি, যে জীবনের মানে বলতে কোনভাবে বাঁচলে তার পক্ষে সদর্থক জীবনের পথে হাঁটা হতে পারে, সেই পথে হয়তো সে হাঁটতে পারলো না, সে মৃত্যুর পথ বেছে নিল। কিন্তু যখন মৃত্যুর পথ বেছে নিয়েছে, তার মানে এই জীবনটার অর্থহীনতার বোধটা তার মধ্যে তৈরি হয়েছে। অর্থহীনতার বোধ যার মধ্যে তৈরি হয়, সে আসলে অর্থ কী সেটা জানে বলেই সে এইটা যে অর্থযুক্ত নয়, এই হীনতার জায়গাটার বোধ তার মধ্যে তৈরি হয়েছে। ফলে সেই অত দূর আমরা হাঁটবো না। সুচেতনাকে আমরা পরাবাস্তবতা, মগ্ন চৈতন্য কেন্দ্রিক কবিতা এইসব নামে বা লেবেলে চিহ্নিত করব না, কিন্তু এই কবিতার মধ্য দিয়েই আমরা বলতে পারবো আধুনিক কবিতার যে জয়যাত্রা জীবনানন্দ দাশের হাত ধরে হয়েছিল, তার একটা পূর্ণাঙ্গ সূচনা এই কবিতার মধ্যে, বা পূর্ণাঙ্গ আভাস আছে, যার মধ্যে একদিকে আছে দেশ কাল সময়ের অভিঘাত এবং অন্যদিকে আছে একজন কবির আত্ম অনুসন্ধান। এই আত্ম অনুসন্ধান শুধু নিজের অনুসন্ধান নয়, গোটা মানব জাতির আত্ম অনুসন্ধান, গোটা মানব জাতির পক্ষে তার আকাঙ্ক্ষা, প্রত্যাশা যে সকলের মধ্যে শুভ বুদ্ধি, শুভ চেতনার জন্ম হোক। মগ্ন চৈতন্যের পথে এক বোধের জগৎ, যে বোধ আমাদেরকে আমি আমার অস্তিত্ব সম্পর্কে, আমার আইডেন্টিটি সম্পর্কে প্রশ্ন তোলে, সেই পথে হাঁটবার প্রাথমিক পদক্ষেপই হচ্ছে যে একটা শুভ বুদ্ধি, শুভ চৈতন্যের জন্ম হোক। যে চৈতন্যের জন্ম হলে শুধু নাগরিক সভ্যতার বিকাশ নয়, মানব সভ্যতার বিকাশের কথা আমরা ভাবব, যেখানে আর এই রূঢ় রৌদ্রে প্রাণ বা মন বা মাথা ঘুরবে না, যেখানে দাঁড়িয়ে আমরা ভালোবাসার মন্ত্রে দীক্ষিত হব। এই শুভ বুদ্ধি, শুভ চেতনার নাম সুচেতনা। সে শুধু নারী নয়, সে আসলে শুভ চৈতন্য, শুভ বুদ্ধি। মানব সমাজে সেই সদর্থক বেঁচে থাকার প্রাথমিক উপাদান যে শুভ চেতনা, সেই শুভ চেতনার জয়গান গেয়েছেন কবি জীবনানন্দ দাশ তাঁর সুচেতনা কবিতায়। সুচেতনা কবিতা নিয়ে আমাদের আলোচনা এখানেই সমাপ্ত হলো। আলোচনা ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থাকবেন, প্রয়োজনে সাবস্ক্রাইব করবেন। বাংলা সাহিত্য চর্চার সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাই।